ম্যাডাম, এটা আমার পুরো উপার্জন, দয়া করে এটা জমা করে দিন। এই ছেলে, সত্যি করে বল, এই টাকা চুরি করে এনেছিস না? না ম্যাডাম, আমি কিচ্ছু চুরি করিনি। এই টাকা আমি নিজের পরিশ্রমে উপার্জন করেছি। নিজের অবস্থা দেখেছিস? এখনই পুলিশ ডাকছি, নিশ্চয় কোথাও থেকে চুরি করে এনেছিস। আপনি যদি পুলিশ ডাকেন, একদিন আপনার চাকরি চলে যাবে। তোদের মতো কতজন এখানে আসে, বুঝেছিস? সেদিন সন্ধ্যায় দিল্লির কাছাকাছি গাজিয়াবাদের একটি ছোট বস্তির ঘরে এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছিল। বৃদ্ধা শান্তিদেবীর চোখে বারবার জল চলে আসছিল। 12 বছরের রাজু তার বুকের সাথে লেগে সিসকিয়ে কাঁদছিল। দাদি, আমি আর কখনো ব্যাংকে যাব না, ওরা আমাকে আবার মারবে। শান্তিদেবী কিছুই বুঝতে পারছিলেন না। একটা নির্দোষ বাচ্চার সাথে কেউ এত খারাপ ব্যবহার করতে পারে, এটা তিনি কল্পনাও করতে পারেননি। ব্যাংকে যা ঘটেছিল সেটা তার ধারণার চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। সবকিছু শুরু হয়েছিল সেই সকাল থেকেই। শান্তিদেবী আর রাজু কিছু টাকা জমা করার জন্য গাজিয়াবাদের একটি সরকারি ব্যাংকে গিয়েছিলেন। কিন্তু কাউন্টারে বসে থাকা 2 মহিলা কর্মচারীর চোখ যখন রাজুর ওপর পড়ল, প্রথমজন দ্বিতীয়জনকে বলল, এই ছেলেটা এখানে কেন এসেছে? দ্বিতীয়জন হেসে বলল, হয়তো ভিক্ষা চাইতে এসেছে, না হলে চুরি করতে এসেছে। দুজনেই হেসে উঠল। ওর কাপড় দেখলেই তো বোঝা যায়। তারা জানত না যে ছেলেটাকে তারা নিয়ে হাসাহাসি করছে, সেই ছেলেটাই একদিন তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। রাজুর চোখ ভিজে উঠল। সে দাদির দিকে তাকিয়ে বলল, দাদি, এরা আমার ওপর রাগ করছে কেন? আমি তো কিছুই করিনি। ঠিক তখনই এক মহিলা কর্মচারী জোরে বললেন, এই ছোট, তুই এখানে কেন এসেছিস? তোর কাছে এত টাকা কোথা থেকে এসেছে? ব্যাংকের গার্ড মহেশ যাদব এগিয়ে এসে রাজুকে ধাক্কা দিল। এখানে বড়লোক মানুষ আসে, তোদের মতো গরিব বাচ্চাদের এখানে কোনো জায়গা নেই। রাজু প্রায় পড়ে যাচ্ছিল। কোনো রকমে নিজেকে সামলে নিল। তারপর সে জোরে জোরে কাঁদতে লাগল। পুরো ব্যাংক ঘটনাটা দেখছিল। অনেক মানুষ দাঁড়িয়ে তাকিয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, কেউ কিছু বলল না, কেউ প্রতিবাদ করল না। রাজু পিছিয়ে গেল এবং শান্তিদেবীর পেছনে লুকিয়ে পড়ল। দাদি, আমি বাড়ি যেতে চাই। শান্তিদেবী কাঁপতে থাকা হাতে তার পুরনো পার্স বের করলেন। তার ভেতরে ছিল কয়েকটা গোনা টাকা। তিনি ধীরে বললেন, বাবা, আমাদের কাছে টাকা আছে, আমরা শুধু জমা করতে চাই। মহিলা কর্মচারী পার্সের দিকে তাকিয়ে হেসে উঠলেন, আরে এটা কি, এত কম টাকা নিয়ে ব্যাংকে এসেছে? ঠিক তখনই ব্যাংকের এক কোণে বসে থাকা একজন মানুষ চুপচাপ নিজের মোবাইল বের করলেন। তার নাম ছিল রাকেশ কুমার। তিনি গাজিয়াবাদের একজন স্থানীয় সাংবাদিক। তিনি নিজের কাজে ব্যাংকে এসেছিলেন, কিন্তু যা তিনি দেখলেন সেটা তিনি উপেক্ষা করতে পারলেন না। তিনি মনে মনে বললেন, এটা খুবই ভুল। তারপর তিনি নিঃশব্দে পুরো ঘটনাটা ভিডিও করতে শুরু করলেন। এদিকে রাজুর গলা শুকিয়ে যাচ্ছিল। সে শান্তিদেবীর হাত টেনে বলল, দাদি, আমার পানি চাই। শান্তিদেবী পাশে রাখা পানির জগের দিকে ইশারা করলেন, বাবা, ওখানে পানি আছে। রাজু এক পা এগোতেই গার্ড তাকে থামিয়ে দিল। থাম। গার্ড রাগী গলায় বলল, এই পানি তোদের মতো বাচ্চাদের জন্যে না, এটা গ্রাহকদের জন্যে। অন্য কোথাও গিয়ে পানি খা। শেষ পর্যন্ত শান্তিদেবী রাজুর হাত ধরে বললেন, চল বাবা, এখান থেকে চলে যাই। রাজু কাঁদতে কাঁদতে দাদির সাথে ব্যাংক থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পরে রাকেশ কুমারও বাইরে এলেন। তিনি তাদের কাছে এসে বললেন, আন্টি, আমার নাম রাকেশ কুমার, আমি একজন সাংবাদিক। ভিতরে যা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি। আমি কি আপনার সাথে এই বিষয়ে একটু কথা বলতে পারি? শান্তিদেবী ধীরে বললেন, বাবা, আমরা তো কোনো ভুল করিনি, আমরা শুধু টাকা জমা করতে গিয়েছিলাম। রাকেশ সম্মানের সাথে বললেন, আপনি যদি অনুমতি দেন, আমি আজ সন্ধ্যায় আপনার বাড়িতে এসে পুরো ঘটনা জানতে চাই। মানুষের এই সত্যটা জানা দরকার। শান্তিদেবী কিছুক্ষণ ভেবে তাকে ঠিকানা দিলেন। সেই সন্ধ্যায় রাকেশ ক্যামেরা এবং রেকর্ডিং যন্ত্র নিয়ে তাদের ছোট্ট ঝুপড়িতে পৌঁছালেন। রাজু তখন এক কোণে চুপচাপ বসেছিল। রাকেশ তার পাশে বসে বললেন, রাজু, আজ ব্যাংকে কি হয়েছিল? রাজু ধীরে বলল, আঙ্কেল, ওরা আমাকে চোর বলছিল। ওরা আমাকে ধাক্কাও দিয়েছে। আমি কিচ্ছু ভুল করিনি। রাকেশের চোখ ভিজে উঠল। তিনি ক্যামেরা চালু করলেন। শান্তিদেবী তখন নিজের গল্প বলতে শুরু করলেন, বাবা, এই রাজুকে আমি আজ থেকে 10 বছর আগে
আনন্দবিহার বাসস্ট্যান্ডে পেয়েছিলাম। খুব ছোট ছিল, খুব কাঁদছিল। কেউ তাকে নিতে আসেনি। তখন থেকে সে আমার সাথেই আছে। রাকেশ জিজ্ঞেস করলেন, আপনি কি পুলিশে অভিযোগ করেছিলেন? শান্তিদেবী বললেন, হ্যাঁ বাবা, করেছিলাম, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। কথা বলতে বলতে তিনি নিজের অসুস্থতার কথাও বললেন। ডাক্তার তাকে অপারেশন করতে বলেছেন, কিন্তু তার কাছে সেই টাকার ব্যবস্থা নেই। এই আশাতেই তিনি রাজুকে নিয়ে ব্যাংকে গিয়েছিলেন, হয়তো কোনো ঋণ পাওয়া যাবে। কিন্তু ব্যাংকে যা ঘটল তাতে তার সব আশা ভেঙে গেল। সেই রাতে রাকেশ বাড়ি ফিরে সারা রাত কাজ করলেন। তিনি ব্যাংকের ঘটনার ভিডিও এডিট করলেন। রাজু এবং শান্তিদেবীর সাক্ষাৎকারও সেই ভিডিওতে যোগ করলেন। ভিডিওর শিরোনাম ছিল, 12 বছরের একটি ছেলেকে ব্যাংকে চোর বলা হলো, এটাই কি আমাদের ব্যাংকিং সিস্টেম? তারপর তিনি ভিডিওটি সব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। ভিডিওটি আগুনের মতো ছড়িয়ে পড়ল। হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ার করতে শুরু করল। ক্যামেরা প্রস্তুত হয়ে গেল, সংবাদ শিরোনাম তৈরি হয়ে গেল। চারদিকে একটাই প্রশ্ন উঠল, আমাদের ব্যাংক কি সত্যিই এমন? কিন্তু তখনও কেউ জানত না, এই ছোট্ট ছেলেটির গল্প খুব শিগগিরই এমন এক সত্য প্রকাশ করবে যা পুরো দেশের মানুষকে অবাক করে দেবে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ একের পর এক ভিডিওটি শেয়ার করতে লাগল। কেউ লিখছিল, এটাই কি আমাদের সমাজ? কেউ বলছিল, গরিব বলে কি মানুষের সম্মান নেই? কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার মন্তব্য জমা হতে শুরু করল। নিউজ চ্যানেলগুলোও বিষয়টি নিয়ে আলোচনা শুরু করল। চারদিকে একটাই প্রশ্ন ঘুরছিল, আমাদের ব্যাংক কি সত্যি এমন? এদিকে শান্তিদেবী বারবার রাজুকে বোঝানোর চেষ্টা করছিলেন, বাবা, সব মানুষ খারাপ হয় না, কিছু মানুষ ভুল করে, কিন্তু পুরো পৃথিবী খারাপ নয়। কিন্তু রাজুর ছোট্ট মন তখন সেই কথাগুলো বুঝতে পারছিল না। তার মনে তখন শুধু একটা ছবি, ব্যাংক মানেই ভয়, ব্যাংক মানেই অপমান, ব্যাংক মানেই এমন একটা জায়গা যেখানে মানুষ তাকে চোর ভাবে। দিন যত যাচ্ছিল শান্তিদেবীর শরীর তত খারাপ হচ্ছিল। ডাক্তার পরিষ্কার করে বলে দিয়েছিলেন, অপারেশন দ্রুত করতে হবে, দেরি হলে অবস্থা গুরুতর হয়ে যাবে। অপারেশনের খরচ শুনে শান্তিদেবীর বুক কেঁপে উঠেছিল। এত টাকা তিনি কোথা থেকে আনবেন? এই আশাতেই তো তিনি রাজুকে নিয়ে ব্যাংকে গিয়েছিলেন, হয়তো কোনো ঋণ পাওয়া যাবে। কিন্তু সেখানে যা ঘটেছিল তাতে তার সব আশা ভেঙে গিয়েছিল। সেই রাতে শান্তিদেবী ধীরে বললেন, রাজু, আর চিকিৎসা করাবো না বাবা। রাজু কিছুই বুঝতে পারছিল না। সে শুধু দেখছিল তার দাদি খুব কষ্টে আছে আর খুব দুঃখী হয়ে গেছে। ঠিক সেই সময় হাজার হাজার কিলোমিটার দূরে মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলের ঘরে বসেছিলেন একজন ধনী ব্যবসায়ী। তার নাম বিনোদ মেহতা। তিনি ছিলেন ভারতের একটি বড় ব্যাংকের মালিক। রাতের খাবারের পর তিনি ফোনে সোশ্যাল মিডিয়া দেখছিলেন। হঠাৎ তার সামনে সেই ভাইরাল ভিডিওটি চলে এলো। প্রথমে তিনি তেমন গুরুত্ব দিলেন না, ভাবলেন হয়তো অন্য কোনো ব্যাংকের ঘটনা। কিন্তু ভিডিওটা যত এগোতে লাগল, তার মুখের ভাব তত বদলাতে লাগল। তার চোখ ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। কারণ ভিডিওতে দেখা সেই ব্যাংকটি তার নিজের ব্যাংক। কাউন্টারে বসে থাকা দুই মহিলা কর্মচারীও তারই কর্মচারী। একটি ছোট্ট বাচ্চার সাথে এমন আচরণ! বিনোদ মেহতা গভীর নিঃশ্বাস নিলেন। নিজের সাথে নিজেই বললেন, এটা শুধু ব্যাংকের বদনাম নয়, এটা মানবতার পরাজয়। একজন বাবা হিসেবে তার বুকটা আরও ভারী হয়ে গেল। কিন্তু আসল ধাক্কাটা তখনও বাকি ছিল। ভিডিওর শেষ অংশে যখন শান্তিদেবী বললেন, এই ছেলেটাকে আমি 10 বছর আগে বাস স্ট্যান্ডে পেয়েছিলাম, বিনোদ মেহতা হঠাৎ স্থির হয়ে গেলেন। তিনি ভিডিওটা আবার চালালেন, আরও মন দিয়ে শুনলেন। বাস স্ট্যান্ড, 10 বছর আগে, একটি হারিয়ে যাওয়া বাচ্চা। হঠাৎ তার বুকের ভেতর যেন ঝড় বয়ে গেল। কারণ 10 বছর আগে দিল্লির আনন্দবিহার বাস টার্মিনালে তার নিজের ছেলেও হারিয়ে গিয়েছিল। সেদিনটা তিনি আজও ভুলতে পারেননি। সেই দিন থেকে শুরু হয়েছিল তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। পুলিশে অভিযোগ করেছিলেন, প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করেছিলেন, মিডিয়ার সাহায্য নিয়েছিলেন, কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি।
বছরের পর বছর কেটে গেছে, আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আজ এই ভিডিও যেন আবার সেই আশার আলো জ্বালিয়ে দিল। বিনোদ মেহতা তাড়াতাড়ি ফোন তুলে নিলেন। তিনি ফোন করলেন তার সবচেয়ে বিশ্বাসী মানুষকে, সুরজ ভার্মা, ব্যাংকের জেনারেল ম্যানেজার। ফোন ধরতেই বিনোদ বললেন, সুরজ, আমি তোমাকে একটা ঠিকানা পাঠাচ্ছি, এক্ষুনি সেখানে যাও, এটা খুব জরুরি। সুরজ অবাক হলেও কোনো প্রশ্ন করলেন না। তিনি জানতেন বিনোদ মেহতা কোনো কারণ ছাড়া এমন কথা বলেন না। কিছুক্ষণের মধ্যেই ঠিকানা তার ফোনে পৌঁছে গেল। সুরজ তখনই অফিসের কাজ ফেলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। কিছু সময় পরে তিনি পৌঁছালেন গাজিয়াবাদের সেই বস্তি এলাকায়। ছোট ছোট টিনের ঘর, সংকীর্ণ রাস্তা, চারদিকে দারিদ্র্যের চিহ্ন। সুরজ গাড়ি থেকে নেমে ধীরে ধীরে সেই ঠিকানার সামনে দাঁড়ালেন। একটি ছোট্ট ঝুপড়ি ঘর। ভেতরে ঢুকে তিনি দেখলেন এক কোণে বিছানায় শুয়ে আছেন শান্তিদেবী, মুখে ক্লান্তি আর অসুস্থতার ছাপ। পাশেই বসে আছে রাজু, ছেলেটা খুব চুপচাপ। সুরজ ধীরে এগিয়ে গেলেন, নরম গলায় বললেন, নমস্তে, আমি কি একটু ভেতরে আসতে পারি? শান্তিদেবী মাথা নাড়লেন। সুরজ বসে পড়লেন। তারপর ধীরে বললেন, আমি সুরজ ভার্মা, ব্যাংকের একজন কর্মকর্তা। আজ সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিও দেখেছি। শান্তিদেবী কিছুটা অস্বস্তিতে পড়লেন। আমরা তো কোনো ভুল করিনি বাবা। সুরজ শান্তভাবে বললেন, আমি জানি, তাই তো আপনার সাথে দেখা করতে এসেছি। তিনি ধীরে ধীরে পুরো ঘটনা জানতে চাইলেন। শান্তিদেবী সব বললেন, কিভাবে তিনি 10 বছর আগে বাসস্ট্যান্ডে রাজুকে পেয়েছিলেন, কিভাবে পুলিশে অভিযোগ করেছিলেন, কিভাবে ধীরে ধীরে রাজুই তার পুরো পৃথিবী হয়ে উঠেছিল। সব কথা শুনে সুরজ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি তাড়াতাড়ি ফোন বের করলেন। বিনোদ মেহতাকে কল করলেন। স্যার, আমি এখানে এসে গেছি। ওপাশ থেকে বিনোদের উত্তেজিত গলা, সবকিছু ঠিক আছে তো? সুরজ ধীরে বললেন, পরিস্থিতি খুবই খারাপ, দাদির অবস্থা খুব গুরুতর, দ্রুত চিকিৎসা দরকার। আর একটা কথা, আপনি যে সময় তারিখার জায়গার কথা বলেছিলেন সবকিছু মিলছে। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। বিনোদ মেহতার বুকের ভেতর তখন একসাথে আশা আর ভয় কাজ করছে। তিনি ধীরে বললেন, কোনো ঝুঁকি নেব না। দাদিকে আর ছেলেটাকে শহরের সবচেয়ে ভালো হাসপাতালে নিয়ে যাও। চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না, সব খরচ আমি দেব। সুরজ মাথা নাড়লেন, ঠিক আছে স্যার। তিনি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকলেন। কিছুক্ষণের মধ্যেই শান্তিদেবী আর রাজুকে নিয়ে হাসপাতালে রওনা হলেন। আর রাজু তখনও কিছুই বুঝতে পারছিল না কেন হঠাৎ তার জীবনে এত বড় পরিবর্তন আসতে শুরু করেছে। হাসপাতালের করিডোরে তখন অদ্ভুত এক উত্তেজনা আর উদ্বেগের পরিবেশ। ডাক্তাররা দ্রুত শান্তিদেবীকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। রাজু বাইরে বসেছিল, তার ছোট্ট মুখে ভয় আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। সে কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ আগেও সে আর তার দাদি বস্তির ছোট ঘরে ছিল, আর এখন তারা শহরের সবচেয়ে বড় হাসপাতালে। সুরজ ভার্মা রাজুর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পেও না বাবা, তোমার দাদি ঠিক হয়ে যাবে। রাজু ধীরে মাথা নাড়ল। ঠিক সেই সময় 1000 কিলোমিটার দূরে লন্ডন থেকে দিল্লিগামী একটি বিমানে বসেছিলেন বিনোদ মেহতা। তিনি তার বিদেশ সফর মাঝপথেই বাতিল করে দিয়েছেন। তার মাথায় বারবার ঘুরছিল একটাই প্রশ্ন, এটা কি সত্যিই আমার ছেলে হতে পারে? 10 বছর ধরে তিনি এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন। হয়তো আজ সেই উত্তর পাওয়া যাবে। পরদিন সকালেই তার বিমান দিল্লি বিমানবন্দরে নামল। বিনোদ মেহতা বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে চলে গেলেন। হাসপাতালের করিডোরে দাঁড়িয়েছিলেন সুরজ ভার্মা। বিনোদ দ্রুত এগিয়ে এসে বললেন, ছেলেটা কোথায়? সুরজ একটু দূরে বসে থাকা রাজুর দিকে ইশারা করলেন। বিনোদ মেহতার চোখ রাজুর ওপর পড়তেই তার বুক কেঁপে উঠল। ছেলেটির মুখে তিনি যেন কারো ছায়া দেখতে পেলেন। সেই একই চোখ, সেই একই হাসি, যা একসময় তার স্ত্রীর মুখে দেখা যেত। তার চোখ ভিজে উঠল। তার মন বলছিল এই ছেলেটাই তার হারিয়ে যাওয়া সন্তান, কিন্তু তার মস্তিষ্ক এখনও প্রমাণ চাইছিল। তিনি ধীরে ডাক্তারকে বললেন, আমি একটা ডিএনএ টেস্ট করাতে চাই। ডাক্তার মাথা নেড়ে বললেন, রিপোর্ট আসতে কয়েকদিন সময় লাগবে। বিনোদ গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আমি 10 বছর অপেক্ষা করেছি, আরও কয়েকদিন অপেক্ষা করতে পারব।
এরই মধ্যে শান্তিদেবীর অপারেশন শুরু হয়ে গেছে। কয়েক ঘন্টা পর অপারেশন শেষ হল। ডাক্তার বাইরে এসে বললেন, অপারেশন সফল হয়েছে। এই কথা শুনে রাজু আর সুরজ দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছু সময় পর শান্তিদেবীর জ্ঞান ফিরল। তিনি চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেলেন। আমি এখানে কিভাবে এলাম? সুরজ হালকা হাসি দিয়ে বললেন, একজন ভালো মানুষ আপনার চিকিৎসার ব্যবস্থা করেছেন। শান্তিদেবী অবাক হয়ে গেলেন। কিন্তু কেন? সুরজ শুধু বললেন, কারণ আপনি একজন ভালো মানুষ। এদিকে ব্যাংকের পরিস্থিতি একেবারে বদলে গেছে। ব্যাংকের বাইরের সাংবাদিকদের ভিড়, ক্যামেরা, মাইক্রোফোন, সবাই একটাই প্রশ্ন করছে, একটা ছোট ছেলের সাথে এমন আচরণ কিভাবে করা হলো? সোশ্যাল মিডিয়ায় ব্যাংক বয়কট করার ডাক উঠেছে, হ্যাশট্যাগ ট্রেন্ড করছে। ব্যাংকের সেই 2 মহিলা কর্মচারী আর গার্ড এখন ভয়ে দিন কাটাচ্ছে। তারা বুঝে গেছে তাদের ভুল খুব বড় হয়ে গেছে। কিছুদিন পর অবশেষে ডিএনএ রিপোর্ট এসে পৌঁছাল। ডাক্তার রিপোর্টটা বিনোদ মেহতার হাতে দিলেন। বিনোদ কাঁপা হাতে কাগজটা খুললেন। এক মুহূর্ত পর তার চোখ থেকে অঝরে জল পড়তে লাগল। রিপোর্টে স্পষ্ট লেখা, রাজু তার নিজের ছেলে। 10 বছরের অপেক্ষা শেষ হল। বিনোদ মেহতা দৌড়ে গিয়ে রাজুকে জড়িয়ে ধরলেন। তিনি অনেকক্ষণ ধরে কাঁদতে লাগলেন। রাজু অবাক হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না। সে শুধু জানত এই মানুষটাই তার দাদির জীবন বাঁচিয়েছে। কিছুক্ষণ পর শান্তিদেবীও সত্যটা জানলেন। তার চোখেও জল এসে গেল। বিনোদ তার হাত ধরে বললেন, আপনি আমার ছেলেকে মায়ের মতো বড় করেছেন। আজ থেকে আপনি শুধু তার দাদি নন, আপনি আমারও মা। শান্তিদেবীর চোখ ভিজে উঠল। সেই মুহূর্তে বিনোদ মেহতা আর একটা সিদ্ধান্ত নিলেন। শুধু নিজের ছেলেকে ফিরে পাওয়া নয়, ন্যায় বিচারও নিশ্চিত করতে হবে। পরদিন তিনি রাজুকে নিয়ে ব্যাংকে গেলেন। রাজুর হাতে ছিল একটা বড় ব্যাগ। ব্যাগটা এত ভারী ছিল যে রাজুর পক্ষে ধরে রাখা কঠিন হচ্ছিল। ভেতরে ছিল অনেক টাকা। বিনোদ ইচ্ছে করেই এই পরিকল্পনা করেছিলেন, যেন সেই মানুষগুলো বুঝতে পারে মানুষকে কখনো তার চেহারা দেখে বিচার করা উচিত নয়। রাজু ধীরে ধীরে ব্যাংকের ভেতরে ঢুকল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এই তো সেই ছেলে। রাজু সোজা সেই কাউন্টারের সামনে গিয়ে দাঁড়াল, যেখানে সেদিন তাকে অপমান করা হয়েছিল। সে ব্যাগ খুলে সব টাকা কাউন্টারের ওপর ঢেলে দিল। নোটের স্তূপ দেখে ব্যাংকের ভেতর নিস্তব্ধতা নেমে এল। রাজু ধীরে বলল, আপনারা বলেছিলেন আমি চোর। বলেছিলেন আমার এখানে টাকা জমা করার যোগ্যতা নেই। আজ আমি টাকা নিয়ে এসেছি, এখন এটা জমা করুন। 2 মহিলা কর্মচারীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই ব্যাংকের দরজা খুলে ভেতরে ঢুকলেন বিনোদ মেহতা। সব কর্মচারী দাঁড়িয়ে গেল। বিনোদ দৃঢ় গলায় বললেন, সবাই শুনুন, এই ছেলে রাজু আমার ছেলে। সবাই স্তব্ধ হয়ে গেল। তিনি আরও বললেন, যে কর্মচারীরা এই শিশুর সাথে অমানবিক আচরণ করেছে, এই মুহূর্ত থেকেই তাদের চাকরি শেষ। যারা একজন নির্দোষ শিশুর সাথে মানবতা ভুলে যায়, তারা এই ব্যাংকে কাজ করার যোগ্য নয়। সিকিউরিটি এসে সেই 2 কর্মচারী আর গার্ডকে ব্যাংক থেকে বের করে দিল। বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা সবকিছু রেকর্ড করছিল। কিছুক্ষণের মধ্যেই খবরটা সারা দেশে ছড়িয়ে পড়ল। ভাইরাল ভিডিওর সেই ছেলে আসলে ব্যাংক মালিকের ছেলে। কেউ বলল, এটা কর্মফলের ফল। কেউ বলল, এটা ভাগ্যের খেলা। কিন্তু সবাই একমত হল, ভুল কাজের শাস্তি একদিন না একদিন আসেই। এরপর বিনোদ মেহতা একটি বড় বাড়ি কিনলেন, যেখানে রাজু, শান্তিদেবী আর তিনি একসাথে থাকতে পারবেন। রাজুর জন্য ভালো স্কুলে ভর্তি করানো হল। শান্তিদেবীর জন্য বাড়িতে নার্স রাখা হল। বহু বছরের কষ্টের পর অবশেষে তাদের জীবনে শান্তি ফিরে এলো। আর রাজুর জীবনের সেই অপমানের দিন একদিন পরিণত হল সবচেয়ে বড় শিক্ষায়। কারণ মানুষকে কখনো তার পোশাক বা অবস্থান দেখে বিচার করা উচিত নয়। মানুষের আসল পরিচয় তার হৃদয়।